ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। মোদির নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন, শরিকদের দেয়া হলো 11টি মন্ত্রণালয়। জাতিসংঘে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাশ, ভোট দেয়নি রাশিয়া। হামাস স্বাগত জানালেও মন্তব্য করেনি তেল আবিব। পবিত্র হজ নির্বিঘ্ন করতে সৌদি আরবে ব্যাপক প্রস্তুতি, মক্কায় নজর কাড়া মহড়া, অংশ নিলেন দেশটির যৌথ বাহিনীর সদস্যরা। যুদ্ধ বন্ধের দোয়া করলেন মুসল্লিরা। এবং যুক্তরাজ্যের শুরু স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম, সহজ পদ্ধতিতে অনলাইনে আবেদন করেই করা যাচ্ছে আইডি কার্ড, খুশি প্রবাসী বাংলাদেশিরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক পোস্টে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ায় মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। তার ভাই ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এক শুভেচ্ছা বার্তায় মোদীর প্রতি ঘৃণাকে আশায় পরিণত করার আহ্বান জানান। পাকিস্তানের দুই নেতাকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, ভারতের মানুষ সবসময় শান্তির পক্ষে। ফল প্রকাশের পর থেকেই বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তায় সিক্ত হতে থাকেন ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই তালিকায় ছিল না পাকিস্তানের নাম। সবশেষ রোববার টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। ঠিক একদিন পর অবশেষে তাকে শুভেচ্ছা জানালো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিজের এক্সে দেয়া এক পোস্টে মোদীকে অভিনন্দন জানান শাহবাজ। একই দিন মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন শাহবাজের ভাই ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, নির্বাচনের ফলাফল দেখে বোঝা যায় মোদীর নেতৃত্বের প্রতি ভারতের মানুষের ভরসা রয়েছে, আর তাই মোদীর প্রতি ঘৃণাকে আশায় পরিণত করার আহ্বান জানান নওয়াজ। পাকিস্তানের দুই নেতার শুভেচ্ছার জবাবে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নওয়াজের পোস্টের বিপরীতে তিনি লেখেন, ভারতের মানুষ সবসময় শান্তি, নিরাপত্তা এবং প্রগতিশীল চিন্তাধারার পক্ষে দাঁড়িয়েছে। জনগণের মঙ্গল ও নিরাপত্তা সবসময়ই তার সরকারের অগ্রাধিকার হিসেবে থাকবে। মোদীর শপথ অনুষ্ঠানে প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। তবে ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক থাকা পাকিস্তান ও চীনের কাউকে দেখা যায়নি অনুষ্ঠানে। রাহানুল রানা, সময় সংবাদ। ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টন করা হয়েছে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এবারও থাকছেন অমিত শাহ। প্রতিরক্ষার দায়িত্ব রাজনাথ সিং এর হাতে, আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এনডিএর শরিক দলগুলো পেয়েছে 11টি মন্ত্রণালয়। রোববার টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন কয়েকদিন ধরে চলা সেই গুঞ্জনও পরিষ্কার হয়ে যায় এদিন। শপথ নেন 72 মন্ত্রী, যাদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী 36 জন, আর দফতরবিহীন প্রতিমন্ত্রী আছেন 5 জন। এবার জানা গেল কে সামলাবেন কোন মন্ত্রণালয়। 4 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটিও শরিকদের ছাড়েনি বিজেপি। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে নরেন্দ্র মোদীর দল। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও থাকছে রাজনাথ সিং এর হাতে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন মোদী। গুরুত্বপূর্ণ এই 3 মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও আসেনি পরিবর্তন। নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমণ। এছাড়া বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দল টিডিপি, জেডিইউ, এলজেপি, শিবসেনা সহ অন্য দলগুলো পেয়েছে 11 মন্ত্রণালয়। এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল কে রামমোহন নাইডু বিমান পরিবহন ও চন্দ্রশেখর পেম্মাসানি পেয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে নীতিশ কুমারের জনতা দলের নেতা রামনাথ ঠাকুর পেয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এবং রাজীব রঞ্জন পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব। 1.5 মাসের বেশি সময় ধরে 7 দফায় ভোট গ্রহণের পর গত 4 জুন ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সোমবার প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি। ভোটদানে বিরত ছিল রাশিয়া।
এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করাতে হামাসকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিনও ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহত হয়েছেন অনেকে। I shall put the draft resolution to the vote now. সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি। ভোট দেয়া থেকে বিরত ছিল রাশিয়া। Now, will those in favor? ইসরায়েল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত। একে নতুন সুযোগ বলেও অভিহিত করা হয়। নিরাপত্তা পরিষদের এই অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। কিভাবে যুদ্ধবিরতি শর্তগুলো বাস্তবায়ন করা যায় তা নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে সংগঠনটি। এদিকে এই প্রস্তাবে রাজি করাতে হামাসের উপর চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আবারও মধ্যপ্রাচ্য সফর করছেন এই নেতা। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তিনি। গেল 31শে মে গাজায় 3 ধাপে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রস্তাবের মূল কথা একটি স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি আর ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেয়া। প্রথম ধাপে হবে জিম্মি ও বন্দী বিনিময় এবং সাময়িক যুদ্ধবিরতি। দ্বিতীয় ধাপে সব জিম্মিকে মুক্তি দেয়া এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়া। আর তৃতীয় ধাপে গাজা পুনর্গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ধারণা করা হচ্ছে ইসরায়েল এই প্রস্তাব মেনে নিয়েছে। এমনকি এই খবরও প্রকাশ হয় যে তেল আবিবের দেয়া প্রস্তাবই ঘোষণা করেছিলেন বাইডেন। পবিত্র হজকে নির্বিঘ্ন করতে সৌদি আরবে হয়ে গেল নজরকাড়া মহড়া। এতে অংশ নেন দেশটির যৌথ বাহিনীর সদস্যরা। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবেই এই মহড়া চালানো হয়। প্রথম দেখায় মনে হতে পারে যুদ্ধ চলছে কিংবা সন্ত্রাসীদের ধরতে চালানো হচ্ছে অভিযান, যদিও এসবের কিছুই নয়। পবিত্র হজকে সামনে রেখে সোমবার মক্কায় বিশেষ মহড়া চালায় সৌদি আরবের যৌথ বাহিনী, যেখানে অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা, ছিলেন পুলিশ সদস্যরাও। সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে হজকে নির্বিঘ্ন করতে প্রতি বছরই নজরকাড়া মহড়া চালানো হয়। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবেই এই মহড়া। কোনো জিম্মির ঘটনা, সন্ত্রাসী হামলা, অগ্নিকাণ্ড কিভাবে মোকাবেলা করা হবে তারই প্রস্তুতি তুলে ধরা হয় মহড়ায়। পবিত্র শহর মক্কায় গেল শুক্রবার থেকে হাজারো মুসল্লি আসতে শুরু করেছেন। আগামী সপ্তাহেই হজ। বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ মানুষ এবছর হজ করবেন। এদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। গাজায় যুদ্ধ বন্ধের জন্য দোয়া করেছেন মক্কায় হজ পালন করতে যাওয়া মুসল্লিরা। রোববার সৌদি আরবের মক্কায় হজের উদ্দেশ্যে পৌঁছান মুসলমানরা। এরপর থেকেই পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করছেন তারা। কাবাঘর প্রদক্ষিণ করছেন হাজার হাজার মুসল্লি। কেউ একা এসেছেন, কেউ বা এসেছেন পরিবার নিয়ে। সবার একই উদ্দেশ্য, ক্ষমা চেয়ে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। তবে শুধু নিজের জন্য প্রার্থনা নয়। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় যে দুর্দশার মধ্যে দিন পার করছে লাখ লাখ মানুষ, তাদের শান্তির জন্য দোয়া করেছেন মুসল্লিরা। জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী 16 তারিখ ঈদ উল আজহা এবং 15 তারিখ পবিত্র হজ পালনের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এর ফলে রোববার থেকেই মক্কায় পৌঁছানো শুরু করেছেন হজ যাত্রীরা। হজ করতে আসা মুসলমানরা গাজাবাসীর শান্তি কামনা এবং যুদ্ধ বন্ধের জন্য দোয়া করেন। It's actually very sad to see what is happening every day in Gaza, and we are completely knowing about it, and at times we even feel helpless that we can't do anything right in action. But always our prayers is with Gaza, and it's very sad to see people dying every day. So my wish for Gaza is that this war will end very soon and the people's lives are saved and no more people are killed there. So what we want is an immediate ceasefire, and that is what even I prayed for even yesterday when I was doing my Umrah. The brutal occupation, what's happening for the children and the women in Gaza, it's definitely unjustified. And part of being here as a Hajj
of course, is to make dua for the people of Gaza. We feel with you. আমি এখানে যে সবচেয়ে বড় উদ্বেগের জন্য প্রার্থনা করতে এসেছি তা হলো গাজা। গাজার হৃদয়ে রয়েছে। আমি সর্বশ্রেষ্ঠ মহিমাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যাতে গাজার মানুষের পরিস্থিতি সহজ হয়, কষ্ট এবং দুর্দশা যেন চলে যায়, যেহেতু আমরা সবাই এক ও আমরা এক জাতি। হজ ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটি। যে ব্যক্তি শারীরিকভাবে সক্ষম, যার হজ করতে যাওয়ার জন্য যথেষ্ট আর্থিক সচ্ছলতা রয়েছে, তাদের সবার জন্য হজ পালন করা ফরজ। হজের দিন নিজের জন্য শুধু নয়, বিশ্ব শান্তির জন্য দোয়া করেন মুসল্লিরা। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্যে শুরু হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। সহজ পদ্ধতিতে অনলাইনে আবেদন করেই করা যাচ্ছে আইডি কার্ড। এরই মধ্যে 4,500-এর বেশি প্রবাসীর স্মার্ট কার্ড আবেদন গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম। লন্ডন থেকে শোয়েব কবিরের প্রতিবেদন। বিদেশের মাটিতে বসেও জাতীয় পরিচয়পত্র কিংবা স্মার্ট কার্ড যেন স্বপ্ন ছিল প্রবাসীদের কাছে, কিন্তু যুক্তরাজ্য প্রবাসীদের সেই স্বপ্ন এবার বাস্তবায়ন হলো। ঘরে বসেই অনলাইনে আবেদন করেই তারা গ্রহণ করছেন স্মার্ট কার্ড। রোববার স্থানীয় সময় বিকেলে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। হাই কমিশনার সাইদা মোনা তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রবাসীরা। বিদেশের মাটিতে বসে নিজ দেশের স্মার্ট কার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। আমরা যারা প্রবাসী থাকি তারা আমরা দেশে এখন আমরা প্রাউড ফিল করে যেতে পারবো যে আমাদের একটা পরিচয়পত্র হবে। হাই কমিশনার জানান এর মধ্যে 4,500 প্রবাসী স্মার্ট কার্ড পেতে রেজিস্ট্রেশন করেছেন, যার মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে 528 জনকে কার্ড দেওয়া হয়েছে। সবাই তো পর্যায়ক্রমে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, এই ডকুমেন্টগুলো কালেক্ট করছে, সেরকম এনআইডিও কিন্তু পর্যায়ক্রমে সবাই পাবে। আমাদের যা যা অ্যাপয়েন্টমেন্ট, এখানে রাত্রি 8টা পর্যন্ত আমরা কাজ করছি, মাঝে মাঝে 10টা পর্যন্ত, যাতে করে যারা অ্যাপ্লাই করছেন ফিঙ্গারপ্রিন্টিং এর সবাইকে যেন আমরা কুইকলি দিতে পারি। আর নির্বাচন কমিশনার বলেন, সহজ পদ্ধতিতে যাতে প্রবাসীরা স্মার্ট কার্ড গ্রহণ করতে পারেন সেই বিষয়টি বিবেচনা করে কাজ করছে কমিশন। আরো যদি সহজ কিছু করার সুযোগ থাকে সেটা আপনারা প্রস্তাব হাই কমিশনকে দেন, হাই কমিশন সেটা বিচার বিশ্লেষণ করে আমাদের কাছে প্রস্তাব দেখ, সরকারের কাছে প্রস্তাব দেখ। আমরা যদি দেখা যায় যে এটা অত্যন্ত লজিক্যাল, আমরা সেটা মেনে নিব। গত 30 ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র হালনাগাদের কাজ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আফ্রিকার দেশ মালাউইর ভাইস প্রেসিডেন্ট সাউলস চিলিমাকে বহনকারী একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর ওই বিমানটিতে চিলিমা ছাড়া আরও 9 আরোহী ছিলেন। এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকালে রাজধানী থেকে উড্ডয়ন করে বিমানটি। অল্প সময় পরেই উড়োজাহাজটি রাডারের বাইরে চলে যায়। নিখোঁজের খবর জানার পরেই উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট। প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ বিধিমালা পরিবর্তনের সুপারিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দুবাই প্রবাসীরা। তাদের মতে নতুন ব্যাগেজ নীতিমালা প্রবাসী আয় কমাবে, পথে বসাবে অনেক প্রবাসীকে। শিবলি আল সাদিকের রিপোর্ট। ফ্রি ভিসার সুবিধা নিয়ে একটি টিটিবার, 100 গ্রাম স্বর্ণ, একটি ল্যাপটপ, 2টি মোবাইল ফোন সহ ছোটখাটো নানা জিনিস দেশে এনে বিক্রি করা কোনো প্রবাসীর উপার্জনের প্রধান উপায়। প্রবাসীদের দাবি, বিদেশে কাজের অভাবে তারা এই কাজ করতে বাধ্য হন। টিটিবার থেকে সরকারের শুল্ক বিভাগও 40,000 টাকা পেত। তবে প্রবাসীদের দাবি, নতুন ব্যাগেজ নীতিমালা অনেক প্রবাসীকে পথে বসাবে। আমরা যারা প্রবাসী আছি, আমরা কিন্তু বিভিন্নভাবে হয়রানির শিকার হই। আমার মনে হয় যে মোবাইল এবং বিভিন্ন গোল্ড থেকে শুরু করে যে বিভিন্ন জায়গায় যে করগুলো আরোপ করা হয়েছে প্রবাসীদের জন্য, এটা আমাদের জন্য নেতিবাচক হবে। কারণ একজন প্রবাসী তার আত্মীয় স্বজন ছেলে পেলে, একটা প্রবাসীর একটা ছেলে, একটা মেয়ে বা দুইটা মেয়ে, দুইটা ছেলে থাকলে সে যাওয়ার সময় 2টা বা 3টা 4টা মোবাইল বাচ্চাদের জন্য নিয়ে যেতে চাইবে। এগুলোর উপর আরোপ করা আমার মনে হয় ঠিক হবে না। একটা মোবাইল আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য নিয়ে আমরা তো ভাই বোন আছে আমাদের, এটার জন্য যদি ট্যাক্স দিতে হয় আমাদের এটা দুঃখজনক। 10 লক্ষ টাকার উপরে যে আবার একটা কর আরোপ করা হচ্ছে, এটা কি আমাদের জন্য খুব একটা পজিটিভ হচ্ছে? প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে এই যে রেভিডেন্সের যুদ্ধ করে এই বাংলাদেশের রাজস্বকে তারা
শক্ত করে ধরে রেখেছেন। তাদের জন্য আমি মনে করি যে বাজেট মাত্র প্রস্তাবিত হয়েছে, এটা নিয়ে বিশদভাবে আলোচনা হবে। নতুন বাজেটে ব্যাগেজ বিধিমালা পরিবর্তনের যে সুপারিশ করা হয়েছে তাতে স্বর্ণ ও মোবাইল আনার সুযোগ কমছে। এতদিন শুল্ক ছাড়া দুটি মোবাইল আনা গেলেও এখন থেকে শুল্ক দিয়ে আনা যাবে মাত্র একটি মোবাইল। প্রস্তাবিত বাজেটে সোনার অলংকার ও গয়নার সংজ্ঞাও অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আসা যাত্রীদের অল্প ডিজাইন করে কাঁচা সোনাকে সোনার গয়না হিসেবে দেখিয়ে শুল্ক ফাঁকি দেয়া ঠেকাতে এমন উদ্যোগ বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। তবে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বলছেন এমন বিধিনিষেধ প্রবাসী আয়ের উপর বিরূপ প্রভাব ফেলবে। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ইতালি সহ উন্নত বিশ্বে বৃদ্ধি পাচ্ছে বৈষম্য। পরিবার, লিঙ্গ ও বর্ণের পাশাপাশি ইতালিতে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে 40%। এতে হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। মানবতা ও প্রাচীন ঐতিহ্যের ঐতিহাসিক দেশ ইতালি। কর্মসংস্থান, শিক্ষা ও পারিবারিক কারণে প্রায় 2.5 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন দেশটিতে। বিভিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে বর্ণ, লিঙ্গ, দেশ, অঞ্চল ও অর্থনৈতিক বৈষম্য। এসব ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটিতে বসবাসরত বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় 50 লাখেরও বেশি প্রবাসী। হতাশ ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। এখানে আমরা যারা প্রবাসী রয়েছি, বিশেষ করে প্রবাসী এবং ইতালিয়ানরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যারা রয়েছে, বিভিন্নভাবে আমরা একটা বৈষম্যের শিকার হচ্ছি। 40% অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে বৈষম্যতার কারণে। এই বৈষম্যতা আমরা কমিয়ে আনতে চাই। ইতালির বিখ্যাত বারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বৈষম্য রোধে আন্তর্জাতিক সেমিনার। গত 7 জুন প্রকাশিত গবেষণায় উঠে এসেছে উন্নত বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রমশই বৃদ্ধি পাচ্ছে বৈষম্য, বিদ্বেষ ও ঘৃণা। সেমিনারে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন অঞ্চলের 100টিরও বেশি গবেষণা প্রতিষ্ঠান ও ব্যক্তি। গবেষণায় ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নিউ ইয়র্ক, শিকাগো, তেল আবিব, বার্সেলোনা, প্যারিস, হামবুর্গ, মিউনিক এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ করেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান ছিল এই কর্মশালায়। এতে গুরুত্বপূর্ণ অংশীদার ছিল বিশ্ব ব্যাংক ও মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক। চলতি মাসের 13 থেকে 15 জুন ইতালিতে G7-এর যে বৈঠক অনুষ্ঠিত হবে, সেখানে বিশ্বের বৈষম্য নিয়ে রিপোর্ট তুলে ধরা হবে বলে জানান আয়োজকরা। গবেষণায় দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রে 1980 সাল থেকে 2022 সাল পর্যন্ত সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের জার্মানি, ফ্রান্স ও ডেনমার্কে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে মানুষ। ইতালিতে কিছু কিছু ক্ষেত্রে ভালো অবস্থান থাকলেও সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে, যার রেকর্ড 40% পৌঁছেছে। সময় সংবাদ, ইতালি। চীনে জমকালো আয়োজনে হয়ে গেল ঐতিহ্যবাহী ড্রাগন বোট উৎসব। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে আয়োজন করা হয় নৌকাবাজ, ড্রোন শো, পালন করা হয় নানা লোকাচার। আকাশে নানা রঙের আলোর ঝলকানি, সেই আলোতে কখনো ফুটে উঠছে ড্রাগন বোটের চিত্র, কখনো বা পাখির অবয়ব। চীনের ঐতিহ্যবাহী ড্রাগন বোট উৎসবে চোখ ধাঁধানো আলোয় এভাবেই ছেয়ে যায় হুবেই প্রদেশের আকাশ। উৎসব উপলক্ষে হুবেই প্রদেশের জিংজো শহরে আয়োজন করা হয় ব্যতিক্রমী ড্রোন শো। আয়োজন দেখতে সেখানে জড়ো হন প্রায় 10,000 দর্শনার্থী। চীনা কবি কু ইউয়ান স্মরণে দেশটির চন্দ্রবর্ষপঞ্জির 5ম মাসের 5ম দিন পালিত হয় এই উৎসব। ড্রাগন বোট ফেস্টিভ্যাল পালন করা হচ্ছে 2000 বছরেরও বেশি সময় ধরে। এটি পৃথিবীর প্রাচীনতম উৎসবগুলোর একটি। এই দিনটি চীনে সরকারিভাবে ছুটির দিন হিসেবে পালন করা হয়। খাওয়া হয় বিশেষ খাবার জংজি। আয়োজন করা হয় ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতার। এছাড়াও পালন করা হয় নানা লোকাচার। বিশ্বাস করা হয় এসব আচার পালনের মাধ্যমে জীবন থেকে অশুভ শক্তিকে বিতাড়িত করা যায়। অন্তরা সেন, সময় সংবাদ। ভোট দেয়নি রাশিয়া, হামাস স্বাগত জানালেও মন্তব্য করেনি তেল আবিব। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন মনির হোসেন। ধন্যবাদ শ্রেয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।